শান্তি কোথায়? সহিংসতায়, হিংসায়, প্রতিশোধ পরায়ণতায়, নাকি রিকনসিলেশনের মাধ্যমে শান্তি আনা উচিত একটা দেশে? একটা দেশে আমরা আমাদের পরে অভ্যুত্থান হলো নেপালে আমরা দেখলাম যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকেও নির্বাচন করতে দেয়া হলো এবং সেখানে সব থেকে বুদ্ধিমত্তার কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নির্বাচন করে জনগণের রায়ে তিনি ছিটকে পড়েছেন। জনগণ তাকে এমনভাবে প্রত্যাখ্যান করেছে যে তার আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই। কিন্তু তার যদি উল্টাটা হতো, তাকে জনগণের রায়ের মুখোমুখি না করে নির্বাহী আদেশের মুখোমুখি করে তাকে যদি সরিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু তার জনগণের মাঝে সফট কর্নার তৈরি করার অপশন থাকতো। নেপাল যে ভুলটা করেনি সেই ভুলটা বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার করেছে বলে অনেকেই মনে করেন। 24-এর সরকার পতনের পরে, আওয়ামী লীগ পতনের পরে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে যদি দেয়া হতো, তাহলে জনগণের ভোটেই আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হতে পারত এবং সেটা আওয়ামী লীগের পতনের জন্য চূড়ান্ত একটা বন্দোবস্ত হতে পারত। কিন্তু সেই পথে ডক্টর ইউনূস হাঁটেননি। সেই পথে না হেঁটে বরং আওয়ামী লীগের চাইতে অনেক বেশি অপশাসনের পথে হেঁটে প্রতিশোধ পরায়ণতা, হিংসা, বিদ্বেষ, মব, চাঁদাবাজি এবং দুর্নীতির পথে হেঁটে সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার জমা দিয়ে ভিন্ন একটা প্রেক্ষাপট তৈরি করে বরং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে ফেলেছেন। আওয়ামী লীগকে যখন প্রাসঙ্গিক করে ফেলেছেন এবং আওয়ামী লীগ ফেরার দুরন্ত চেষ্টা করছে, এমনকি শেখ হাসিনা ফেরার ঘোষণা একেবারে কংক্রিট মাস বলে দিচ্ছেন ডিসেম্বরে তিনি ফিরবেন, যখন তাকে ফেরানোর চেষ্টা করে গত 2 বছরে সরকার ব্যর্থ হচ্ছে, তখন তিনি নিজেই ফিরতে চাচ্ছেন। এই যে শেখ হাসিনা সাহসটা অর্জন করেছেন, এই সাহসটা অর্জন হওয়ার পেছনে ডক্টর ইউনূসের কৃতিত্ব মানে প্রায় শতভাগ, এটা বলাই যায়। প্রফেসর ইউনূস চাইলেই নেলসন ম্যান্ডেলার উদাহরণ বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারতেন এবং নেলসন ম্যান্ডেলা হতে পারতেন। বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির একটা রাজনীতি তৈরি করতে পারতেন এবং জনগণ দ্বারা, যাকে তিনি পছন্দ করেন না তাকে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত করার স্কোপ তার হাতে ছিল, সেই স্কোপটা তিনি কাজে লাগাননি। বরং হিংসার চাষাবাদ করতে গিয়ে তিনি শেখ হাসিনার আমলে যতটুকু অপশাসন হয়েছে তার চাইতে বেশি অপশাসনের শাসক হিসেবে নিজেকে পরিচিত করেছেন। তাই প্রশ্ন আবার নতুন করে এসেছে যে রাজনীতিতে সমঝোতা, রিকনসিলেশন, এই ব্যাপারগুলো প্রয়োজন কিনা। বাংলাদেশের রাজনীতিকে অস্থিরতার হাত থেকে বাঁচাতে রিকনসিলেশনের প্রয়োজন আছে কিনা, এই আলোচনা যখন বাংলাদেশে চলছে, সারা বিশ্বে চলছে। এবং আমরা ইন্টারেস্টিংলি দেখলাম যে মানে গত রাতে হিন্দুস্তান টাইমস, ভারতীয় গণমাধ্যম, তারা এই ব্যাপারে একটা লেখা লিখেছে এবং তারা বলছে যে বাংলাদেশে ঢাকার উচিত রিকনসিলেশনের পথে যাওয়া, হিংসার পথ ছেড়ে মানে ঐক্যের পথে যাওয়া এবং রাজনৈতিক রিকনসিলেশনের মাধ্যমে ক্ষমা চাওয়া, যার যতটুকু অপরাধ সেই অপরাধের মানে বিচার করা এবং সেটাকে বৃহৎ আকারে না নেওয়া, দল আকারে না নেওয়া, এই ব্যাপারগুলো তারা বলার চেষ্টা করছে। কি বলছে তারা? মাঠের বাস্তবতা কি? বাংলাদেশে আমরা যারা মানে ডিসিশন মেকার, তারা সেই ভাবনাটা ভাবছি কিনা, চলুন একটু ভেবে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম রাজনীতিতে রিকনসিলেশনের কথা, যে কথাটা গত 2 বছর ধরেই আলোচনা হচ্ছে এবং ডক্টর ইউনূসের সময় থেকে আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূস যেটা করতে পারতেন কিন্তু করেননি, ঠিক উল্টা কাজটা করেছেন। এখন আলোচনা আবারও চলছে এবং শেখ হাসিনার সাম্প্রতিক রয়টার্সের যে সর্বশেষ সাক্ষাৎকার, তিনি ডিসেম্বরে ফিরছেন, এই ঘোষণার পরে আবারও নতুন করে আলোচনা হচ্ছে। তাহলে কি রিকনসিলেশন বা সমঝোতার কোনো ঘটনা ব্যাকডোরে অলরেডি হয়ে গেছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। সমঝোতা আদতেও আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের মানে রাষ্ট্রপক্ষের কিংবা সরকার পক্ষের হয়ে গেছে কিনা, সেই প্রশ্ন সঙ্গত কারণেই উঠছে। হিন্দুস্তান টাইমস বলছে ঢাকাকে রিকনসিলেশনের পথে যেতে হবে, যাওয়া উচিত। কি বলছে হিন্দুস্তান টাইমস? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে ঢাকা শুড থিঙ্ক অফ পলিটিক্স অফ রিকনসিলেশন। সেখানে তারা বলছে ঢাকার উচিত সমঝোতার রাজনীতির কথা ভাবা। এই লেখাটা যখন আমরা প্রকাশিত হতে দেখছি, এই লেখাটা লিখেছেন অভিনাশ পালিওয়াল এই লেখাটা লিখেছেন। এই লেখায় তিনি মূলত যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি এবছরের ডিসেম্বরে ঢাকায় ফিরবেন। তিনি জোর দিয়ে বলেন, ফিরে এলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে, তবুও আমাকে যেতেই হবে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত, নির্বাসনে থাকা এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সত্তরোর্ধ্ব স্বৈর শাসক কেন এমন এক দেশে ফিরতে চাইবেন যেখানে তিনি এখনো ব্যাপকভাবে নিন্দিত? এই প্রশ্ন তিনি করছেন। কারারুদ্ধ অনুগতদের প্রতি সহানুভূতি প্রকাশ করা ছাড়াও হাসিনার ফেরার আরও একটি জোরালো কারণ রয়েছে। মৃত্যু যদি আসে, আমি চাই তা আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মা সমাহিত এবং যেখানে তাদের রক্ত ঝরেছে। তিনি যে নির্বাসনে থাকতে চান না তা বোধগম্য, তবে 6 মাসের এই নোটিশের পেছনের কারণটা ততটা স্পষ্ট নয়। এর আগে বা পরে ফিরছেন না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 মাসের এই টাইমটা দিলেন কেন? এর পেছনে কারণটা কি? কি কি কাজ এখনো করতে বাকি, যেগুলো তিনি শিডিউল করে রেখেছেন? হাসিনার এই ঘোষণা ঢাকার রাজনৈতিক অন্তঃস্রোত উন্মোচনের একটি সুযোগ এনে দিয়েছে। শুরু করা যাক তার দল আওয়ামী লীগ দিয়ে। দলটি এখনো নিষিদ্ধ এবং ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে তাদের ভোটার ভিত্তির একটি বড় অংশ হারিয়েছে। দলটির এখনো বিক্ষুব্ধ কিছু সমর্থন রয়েছে, কিন্তু মূলধারার রাজনীতিতে ফেরার কোনো স্পষ্ট পথ নেই। এই নেতারা হয় কারারুদ্ধ, নয়তো নির্বাসনে, অথবা জামিনে মুক্ত। এটি হাসিনার প্রতি অনুগতদের এবং সংস্কারপন্থীদের মধ্যে একটি বিভেদ তৈরি করেছে। একদিকে রয়েছেন হাসিনার চেয়ে দল ও আদর্শে বেশি বিশ্বাসী সংস্কারপন্থীরা। যদিও উভয় পক্ষই আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায়, তবে বিএনপি সংস্কারপন্থীদের পুনর্বাসনের ব্যাপারে বেশি আগ্রহী, কারণ তাদের কম হুমকি স্বরূপ বলে মনে করেন। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যেই যারা মানে সংস্কারপন্থী কিংবা আওয়ামী লীগের বাইরে যারা সংস্কারপন্থী, তাদের দিকে বিএনপির ঝোঁক আছে। গোটা আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের চাইতে এই সংস্কারপন্থীরা অনেক বেশি নীরব, এই দাবি করা হচ্ছে। নীরব না, নিরাপদ। কারারুদ্ধ সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আইনমন্ত্রী আনিসুল হক যদি অনুগত হন, তবে অপেক্ষাকৃত তরুণ সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী একজন সংস্কারপন্থী। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং বিএনপি উভয়ই নির্বাচনে চৌধুরীর নেতৃত্বে একটি সংস্কারকৃত আওয়ামী লীগকে স্বাগত জানিয়েছিল। অর্থাৎ সাবের হোসেন চৌধুরীর কথা বলা হচ্ছে। চৌধুরী যে তা করেননি, তার কারণ জামাত ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টির প্রতিরোধের চেয়ে অনুগতদের প্রতিশোধের ভয়ই বেশি। সুতরাং আওয়ামী লীগের মানে সাবের হোসেন চৌধুরীও তিনি ভয় করেছেন যে এই জামাত এনসিপির চাইতেও বেশি তার জন্য বিপজ্জনক হবে আওয়ামী লীগের শেখ হাসিনার যারা অনুগত সেই শক্তিটা। কারণ তিনি যদি সংস্কারপন্থী হিসেবে আলাদা একটা আওয়ামী লীগ হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করেন, তাহলে আওয়ামী লীগ যে মূল ধারা, সেই ধারার রোশানলে এমনভাবে পড়বেন যেটা তার অনেক বিপদ বাড়িয়ে দেবে। এখানে বলা হচ্ছে যে সুতরাং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিএনপির সাম্প্রতিক সিদ্ধান্তের উদ্দেশ্য হলো অনুগতদের কোণঠাসা করা এবং সংস্কারপন্থীদের জন্য দরজা খোলা রাখা। অর্থাৎ সাবের হোসেন চৌধুরীদের মতো যারা সংস্কারপন্থী বলে দাবি করা হয়, তাদের জন্য দরজা খোলা রাখা এবং শেখ হাসিনার অনুগতদের পথ আরো বেশি কঠিন করে দেয়া। হাসিনা বোঝেন যে তিনি যতদিন নির্বাসনে থাকবেন, এই বিভাজন ততই বাড়বে। অর্থাৎ তিনি এই হিন্দুস্তান টাইমস থেকে দাবি করা হচ্ছে এই রিপোর্টটা কোনোভাবে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে যাওয়া রিপোর্ট না। এটা হিন্দুস্তান টাইমসের জায়গা থেকে আওয়ামী লীগের একটা বড় দুর্বল পয়েন্ট নিয়ে এরকম একটা লেখা প্রকাশ করা, এটা অনেকেই হয়তো প্রত্যাশা করেননি। অনেকে এই লেখাটাকে পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী লেখা মনে করতে পারেন, যে যার মতো করে মনে করতে পারেন। কিন্তু এই লেখা নিয়ে আলোচনা করার মূল জায়গাটা হচ্ছে যে শেখ হাসিনার ফেরার সিদ্ধান্ত হিন্দুস্তান টাইমসের মতে, তার লেখকের মতে এই কারণে যে যদি তিনি না ফেরেন, তাহলে সংস্কারবাদীদেরকে দিয়ে আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটা ভার্সন তৈরি করে আওয়ামী লীগকে ভাঙার যে চূড়ান্ত নকশা, সেটা হাতে নেওয়া হতে পারে। বরং তার নির্বাসন ছেড়ে দেশে ফিরলে সেটা হবে না এবং সেই প্রক্রিয়াটা তিনি আটকে দিতে পারবেন। তিনি যেমন ভাবছেন যে ওই প্রক্রিয়াটা তিনি আটকে দিতে পারবেন, তেমনি সরকার কিংবা সরকারের মিত্র শক্তি তারাও তো ভাববে যে শেখ হাসিনার এই ফেরার প্রক্রিয়াটাকে কিভাবে আটকে দেওয়া যায়। যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে যে ওয়েলকাম জানানো হবে, বিদেশি আইনজীবী তিনি নিয়োগ দেন, এটা করা হবে, মানে ইনসাফ করা হবে, স্বচ্ছ বিচার করা হবে, কিন্তু আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে না। দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি নিজে গিয়ে যে আদালতে আত্মসমর্পণ করবেন সেটা করা হবে না, সেটা সংসদে স্পষ্ট করা হয়েছে।
এই যে বাস্তবতা, এই বাস্তবতায় দাঁড়িয়ে কি আমরা বলতে পারি যে মানে রাজনীতির স্বার্থে বাংলাদেশে এখন রিকনসিলিয়েশনের একটা প্রয়োজন দেখা দিয়েছে? রিকনসিলিয়েশন হয়তো অনেক ছোট ছোট অপরাধকে ওভারলুক করেই আগাতে হয়, সেখানে ছোট ছোট ছাড় দিতে হয়, এবং ছোট ছোট ছাড় দেওয়ার ফলে যদি একটা সম্প্রীতি তৈরি হয় তাহলে সেটা রাজনীতির জন্য ভালো। কারণ দীর্ঘমেয়াদী প্রতিহিংসার রাজনীতি যে কাউকে যে কোনো সময় আক্রান্ত করতে পারে। আজকে একটা পক্ষকে আক্রান্ত করছে, কালকে যারা আক্রমণ করছে তাদেরকে আক্রান্ত করতে পারে, এটাই বাস্তবতা। যেমন আমরা একেবারে প্রকাশ্য উদাহরণ হিসেবে বলতে পারি যে ডক্টর ইউনূসের আমলে যারা একচ্ছত্র আধিপত্য নিয়ে মব করেছে, দেশে মব প্রতিষ্ঠিত করার প্রতিষ্ঠিত করেছে, তাদের মানে ডক্টর ইউনূসের সরকারের অবসান যখন হয়েছে তখন আমরা দেখেছি কখনো কখনো মব তাদের দিকে ধেয়ে যাচ্ছে, কখনো কখনো ডিম তাদের দিকে ধেয়ে যাচ্ছে। সুতরাং আপনি যখন কাউকে আক্রান্ত করবেন, আপনি যে পরবর্তীতে আগামীকালকে আক্রান্ত হবেন না এই গ্যারান্টি কিন্তু নাই। এই গ্যারান্টি থেকে বাঁচার একমাত্র উপায় রিকনসিলিয়েশন এবং সৌহার্দ্য সম্প্রীতির রাজনৈতিক পরিবেশ, যেটা নেলসন ম্যান্ডেলা করে দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, যেটা ডক্টর ইউনূস করতে পারতেন, এবং ডক্টর ইউনূস সেরকমই একটা ফিগার, নেলসন ম্যান্ডেলার মতো একটা ফিগার, কিন্তু সেটা তিনি করেননি। বরং তার ব্যক্তি যে রাগ, ব্যক্তি প্রতিশোধ, শেখ হাসিনার উপরে তার যে রাগ, আওয়ামী লীগের উপরে তার যে রাগ, হ্যাঁ আমাকে 6 তলায় কোর্টে হেঁটে উঠিয়েছে, লিফট বন্ধ করে হেঁটে উঠিয়েছে, আমি এত বয়স্ক একজন মানুষ, সুতরাং আমি আদালত চত্বরে আওয়ামী লীগ নেতাদের উপরে মব করাবো, তাদের দিকে ডিম ছুড়ে মারবো, তাদেরকে লাথি ঘুষি মারবে জনগণ গিয়ে, এই কাজটা আমি করব। এই থিওরিটা ভুল থিওরি ছিল, এবং এই থিওরিটা যে ভুল থিওরি ছিল, সামনে আরো প্রমাণের অপেক্ষা হয়তো আমাদের করতে হবে। তাহলে আমরা কি চাই? আমরা রাজনৈতিক সমঝোতা চাই, এবং সেই সমঝোতার কথা যখন আসছে তখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিচ্ছেন, সাহসটা কোথায় থেকে পাচ্ছেন? সাহসটা কি ভারত, সাহসটা কি আমেরিকা, রাশিয়া, চীন, নাকি মূল সাহসটা বাংলাদেশেরই কোনো একটা পক্ষের সঙ্গে রাজনৈতিক সমঝোতা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা, এই ঘোষণার উপরে এই মুহূর্তে বাংলাদেশে অন্য কোনো খবর নেই। বাংলাদেশের রাজপথে আমি যখন আজকের এই অনুষ্ঠান করছি, ঠিক সেই সময়টাতে জেএনজি এইচএসসি যারা পরীক্ষা দিলেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিলেন, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো ঢাকা শহর কার্যত অচল করে রেখেছেন। রাজপথে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হচ্ছে, তারপর গাড়ি ভাঙচুর হচ্ছে, আরো নানা রকম ঘটনা ঘটছে। এরই মধ্যে আবার প্রধানমন্ত্রী আজকে একটি অনুষ্ঠান করেছে শিক্ষামন্ত্রীকে নিয়ে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিষয়টির যে রাজনৈতিক সমাধান, সেই রাজনৈতিক সমাধান হয়তো সরকার চাচ্ছে না। এ কারণে যখন রাজপথে যে বিষয়টি নিয়ে আন্দোলন হচ্ছে, এবং যে মুখটি দেশের সেই প্রায় 20 লাখ ছাত্রছাত্রী, তার সঙ্গে যে অভিভাবক মিলিয়ে কয়েক কোটি মানুষ যে মুখটির বিরুদ্ধে বিষোদ্গার করছে, ঠিক সেই মুখটিকে নিয়ে প্রধানমন্ত্রী যখন আজকের দিনে অনুষ্ঠান, যদিও সেটা পূর্ব নির্ধারিত করছেন, ইট মিনস শিক্ষামন্ত্রীর উপর প্রধানমন্ত্রীর যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটি অবিচল। এই কারণে যারা একটু বাঁকা চিন্তা করেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন আছেন, তারা বলার চেষ্টা করছেন যে যে রাজপথে যা কিছু হচ্ছে এটা মূলত সাজানো। এই কাজটি করা হচ্ছে যেন কোনো অবস্থাতেই মানুষের মন মানসিকতা শেখ হাসিনার দিকে না যায়, আওয়ামী লীগের দিকে না যায়, এবং দেশ নিয়ে উত্তাল থাকে, এবং সময় মতো সেটি যেন আবার খেয়ে দেয়া যায়। আর আওয়ামী লীগ ধরনের কথা স্মরণ করার যথেষ্ট কারণ রয়েছে। এর কারণ হলো আওয়ামী লীগ এই খেলা বহুবার খেলেছেন, 17টি বছর ধরে তারা খেলেছে। প্রেস ক্লাবের সামনে যাদেরকে তারা নেতা বানিয়েছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তারা অনেকেই এখন মন্ত্রী পরিষদে। যে সকল আন্দোলন, লড়াই, সংগ্রাম জাগ্রত রেখে বিএনপি এবং জামাতকে পিটিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে
দেশে গণতন্ত্র আছে, নচেত এরকম হলো কি করে? এগুলো সব পুরনো খেলা। ঠিক সেই খেলার কোনো এক ফাঁকে তারা হোঁচট খেয়েছেন, তাদের পা পিছলে গিয়েছে এবং সেই পচা শামুকে তাদের পা কেটেছে। তো সেদিক থেকে যদি বর্তমান সরকার একই কাজ করে থাকে, অন্যায় কিছু তো নয়। আর এই আন্দোলনটি কিভাবে চলছে, কারা করছে, কারা পিছন দিকে মদত দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা সরকারের চাইতে আওয়ামী লীগের যারা লোকজন তারা বেশি ভালো বলতে পারবেন। এর কারণ হলো 17টি বছর ধরে তারা এই আন্দোলন চালিয়ে আসছে। কাজে এগুলো নিয়ে এখানে আমি কোনো কথা না বলে আমি শুধুমাত্র শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, এটা আওয়ামী লীগের জন্য উপকার হবে না ক্ষতির কারণ হবে, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপ আলোচনা করব। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, সঙ্গে তার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ফিরবেন এবং তার যারা নেতৃবৃন্দ তারা ইন্টারনেট প্রোটোকলে এসে বলছেন যে আমরা যাব। কেউ কেউ নেত্রীর সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছে গেছেন। তারপর অনেকে চার্টার প্লেনে করে, অর্থাৎ শুধুমাত্র ইংল্যান্ড থেকে নাকি 10টি বিমানে করে নেতাকর্মীরা বাংলাদেশে আসবেন। তাহলে 747 যে বিমানগুলো আছে বা এয়ারবাসের যে হাইয়েস্ট ক্যাটাগরির প্যাসেঞ্জার বিমানগুলো আছে সেগুলো চার্টার্ড করে আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা যদি একসঙ্গে শুধুমাত্র ইংল্যান্ড থেকে 2 থেকে 3 হাজার লোক আসেন, আরও বেশি আসতে পারবে, 3 হাজার লোক তারা যদি আসেন, আবার যদি সেই চার্টার প্লেনে করে ইউএসএ থেকে এইভাবে 3-4 হাজার লোক আসে, ভারত থেকে 4-5 হাজার লোক আসে, মানে জিনিসটা কেমন হয় আবার একটু চিন্তা করেন তো। এটা কিন্তু আপনি একেবারে উড়িয়ে দেবেন, নট লাইক দ্যাট, বিকজ দে হ্যাভ মানি, দে হ্যাভ পাওয়ার, দে হ্যাভ কমিউনিকেশন এবং দে নো হাউ টু হ্যান্ডেল ইট। এটি বিমান কি করে চার্টার করে, এবং সেই চার্টার বাংলাদেশের এখন সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা বোঝার আগেই এমন একটা ভাবে তারা কোনো রকম ঘোষণা না দিয়ে অলনে ছাড়েন 1 ঘন্টার নোটিশে, 2 ঘন্টার নোটিশে, 3 ঘন্টার নোটিশে ঢাকা এয়ারপোর্টে চলে এলো দিল্লি থেকে। তারপর যাকে বলা হয় ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, এমনকি মধ্যপ্রাচ্য থেকেও আসতে পারে, দুবাই থেকে আসতে পারে, তাদের সেখানে অনেক যাকে বলা হয় লোকজন রয়েছে। এই জিনিসটি কল্পনা করুন, জাস্ট ইমাজিন। হওয়ার সম্ভাবনা 1% যদি নাও থাকে তবুও কল্পনা করুন এটা হতে পারে। আবার ধরুন এই যে যত কথাবার্তা হলো, ঘোড়ার ডিম, কিছুই হলো না, কেউ এলেন না। ডিসেম্বর মাসে তারা জাস্ট জোরে একটা হাসি দিয়ে বললেন যে আমরা 16 তারিখে আসছি, আচ্ছা 7 তারিখে আসছি। ওই দিন শ্বাস রব ভাব চারিদিকে, মানে আজকে নেত্রী আসবেন, আওয়ামী লীগের লোকজন ধর পাকড় হচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে থানা পুলিশ প্রশাসন যাচ্ছে, যেখানে যেখানে আওয়ামী লীগ আছে সেখানে ছাত্রদল, যুবদল, শিবির সবাই দল বেঁধে এনসিপি যারা লোকজন আছে খুঁজছে, ধরো যেখানে আওয়ামী লীগ সরেয়া এবং নৌকা রয়েছে সব জায়গাতে ধরো এবং সবাইকে আচ্ছা মতো ডলা দাও। আচ্ছা এরকম চলতে থাকলো। যারা সাধারণ মানুষ তারা অভিশাপ দেওয়া শুরু করলো, গালাগালি করা শুরু করলো, এবং যাদের যাওয়ার কথা এয়ারপোর্টে তারা কেউ গেলেন না, আর যাদের আসার কথা তারা কেউ এলেন না। তারা বিদেশে বসে বললেন যে শুধু আসতে চেয়েছি, এতেই এত ভয়, আর যদি আসতাম তাহলে কি হতো। এরকম নজির তো আছে রাজনীতিতে। এবার ধরুন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিরাট কিছু হবে, মানে বিরাট কিছু হবে, এবং আওয়ামী লীগ বিশেষ করে ইন্টারনেটে এবং টেলিফোনে তারা যে তৎপরতা দেখাচ্ছে মনে হচ্ছে যে তারা সারা পৃথিবীর অধিকর্তা। যে কোনো একটা নম্বর থেকে টেলিফোন করে বড় বড় পুলিশ কর্মকর্তাদেরকে গালাগাল করা হচ্ছে, বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তারপর বিভিন্ন ফোর্স, সাইবার ফোর্স, গেরিলা ফোর্স, 71 ফোর্স, 24 ফোর্স, অসংখ্য নামে বাকি সব ভয়ঙ্কর প্রোফাইল পিকচার তৈরি করে বিভিন্ন মানুষকে টেলিফোন করে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আচ্ছা, তো এই যে ভয় দেখানোর তাদের যে কৌশল, সেই কৌশল তারা চালিয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে যারা সামাজিক
মাধ্যমে যোগাযোগ রাখেন তারা, এরপরে যারা আওয়ামী লীগ সরকারের জামানাতে অলিগার ছিলেন, আওয়ামী লীগ সরকারের আগে আমলে 1 নম্বর অলিগার ছিলেন সামরিক, বেসামরিক এবং পুলিশ কর্মকর্তারা। তখন একজন সচিব, সেটা যে নামে আপনি তাকে ডাকেন, যারা শেখ হাসিনার খুব কাছাকাছি ছিলেন তাদের ক্ষমতা 100 জন মন্ত্রী বা এমপির সাথে বেশি ছিল। এরকম অনেক সচিব ছিলেন। এরপর কিছু ব্যবসায়ী ছিলেন, কিছু সাংবাদিক ছিলেন। মানে এই সব মিলে যে একটা অলিগার শ্রেণী, হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সবাই কিন্তু নিরাপদ দেশের বাইরে আছেন। সাম্প্রতিক সময় আপনি দেখবেন তারা সাক্ষাৎকার দিচ্ছেন, শেখ হাসিনাকে ডিফেন্ড করছেন, তাদের জমানাকে তারা ডিফেন্ড করছেন এবং তারা যে কোনো অন্যায় করেনি সেই কথাগুলো বলার চেষ্টা করছেন। এই সিমটম তারা ডিসেম্বরের আগে অনেক কিছুই তছনছ করতে চাচ্ছে। কিন্তু এখানে যে বিষয়টি হলো যে আমরা যারা এই বাংলাদেশে আছি, এর বাইরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বাংলাদেশে পালিয়ে আছেন, প্রকাশ্যে আছেন, হাত পা ধরে কোনো মতো বেঁচে আছেন, এক দুর্বিষহ জীবন আওয়ামী লীগের যারা নেতাকর্মী প্রকাশ্যে আছেন, তাদের পরিবার বলতে গেলে এখন গণিমতের মাল হয়ে গেছেন, তাদের ধন সম্পত্তি এগুলো আল্লাহর মাল হয়ে গেছেন। যে কেউ ইচ্ছা করলে এই জিনিসগুলো দখল করে নিতে পারে, সেটা গুলশানের বাড়ি হোক কিংবা গাজীপুরের ফ্যাক্টরি হোক, ডাজ নট ম্যাটার। তো এই মানুষগুলোর যে দুর্বিষহ জীবন, তারা ডানে যেতে পারছে না, বামে যেতে পারছে না। 17 বছরে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, কিন্তু কখনো কোনো সুযোগ নেননি। এই সময়টাতে এসে আল্লাহর গজব এবং মানুষের গজব যুগপৎভাবে এদের উপরে এসে পৌঁছে গেছে। তো এই মানুষগুলো আর এক দফা দমন পীড়নের শিকার হচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ তার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তারপর সরকার সমর্থক যে সকল রাজনৈতিক সংগঠন রয়েছেন তারা বেশ অ্যাডামেন্ট। মূল ব্যাপার হলো সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু দমন পীড়ন 2 নম্বরে যে কাজগুলো রয়েছে সেইগুলো আসলে পরিবর্তন হয় না, আরো খারাপ দিকে যায়। বিএনপি হয়তো ভালো কাজ করছে বেশ কিছু, কিন্তু আওয়ামী লীগের যে ভালো কাজগুলো সেগুলো তারা কোনো অবস্থাতেই কন্টিনিউ করতে চাচ্ছে না। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ জমানাতে যে ভালো কাজগুলো না হয়ে যে মন্দ কাজগুলো হয়েছে তার একটাও এই জমানাতে বন্ধ না হয়ে আরো বহুগুণে বেড়ে গেছে। আজকে দেখলাম ইয়াবা একটা চালান ধরেছে, কক্সবাজার থেকে আসছিল, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার। বোঝার চেষ্টা করেন, কক্সবাজার থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবহার করে, তার নাম ব্যবহার করে দুর্বৃত্তরা স্বরাষ্ট্রমন্ত্রীর এবং তার এলাকার বদনাম করার জন্য ইয়াবা ভরে, গাড়ি ভরে ভরে ইয়াবা আনছে এবং সেই ইয়াবা সহ ধরা পড়ছে মহিলা। এই হলো দুর্বৃত্তপনার, যেখানে মানে এক বদিকেই পুরো রাষ্ট্র কন্ট্রোল করতে পারেননি। তো সেখানে যখন হাজার বদি দাঁড়িয়ে যাচ্ছে এবং আগে যেখানে সামান্য ইয়াবা সেই আসতে, এখন ইয়াবা কেবলমাত্র বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে না, ঢাকাতে ব্যবহৃত হচ্ছে না, কক্সবাজার থেকে আসছে, ঢাকাতে ব্যবহৃত হচ্ছে, সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এমনকি অন্য সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে, এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে ইয়াবা। সেদিন মানে একজন একটা পার্সেল পাঠাচ্ছিল, বেশ একটা জুতা। তো সে বললো যে এটা এয়ারপোর্টে একটা ভয়ঙ্কর অবস্থা, এখন সন্দেহ হলে স্ক্যানিং করে, একটু জুতার সোল মোটা দেখলে সেই জুতাটা কাটে, যেটার মধ্যে ইয়াবা পাচার করা হলো কিনা। এই ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে এবং যারা আন্তর্জাতিক যে কোম্পানিগুলো, ট্রান্সপোর্ট কোম্পানিগুলো লাইক ডিএসএল, ফেডেক্স, এই কোম্পানিগুলো মানে এখন তাদের ব্যবসা বাণিজ্য নিদারুণ হুমকির মুখে পড়ছে, তারা কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারছে না। তো এই যে মন্দ কাজগুলোর যে ক্রমবর্ধমান চাপ, এই চাপ আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নিতে পারছে না। মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, মার খেয়েছে, বাড়ি ছেড়েছে, যে কটা টাকা ছিল সেগুলো শেষ হয়ে গেছে এবং এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে দেখা গেল একজন এমপি কিংবা একজন মেয়র বা একজন প্রশাসক, জেলা প্রশাসক মানে জেলা পরিষদের যে নিয়ে প্রশাসক ছিলেন, তো ওনারা অনেকেই পালিয়ে আছেন, যার হয়তো 3-4টা বাড়ি ছিল, এখন সে ঢাকা শহরে
20-25 হাজার 30 হাজার টাকা দিয়ে একটা বাড়ি নিয়ে বা ভাড়া নিয়ে সে তার স্ত্রীকে ওখানে রেখেছে। আর সে বিভিন্ন এলাকাতে, স্ত্রী আছে ঢাকাতে, সে হয়তো আছে রংপুরে। এখন সে রংপুরে নেতাকর্মী বিভিন্ন লোকের কাছ থেকে সে এখন টাকা চাচ্ছে। মেয়র, একটা নাম করা মানে সিটি কর্পোরেশনের মেয়র, তাও কত যে ভাই আমাকে 5,000 টাকা দেন, আমি তো চলতে পারছি না। আরেকজন বিখ্যাত ব্যক্তি, একেবারে বিখ্যাত ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযোগ সে 400-500 কোটি টাকা সে মেরেছে, সেই লোক দেখা গেল বিভিন্ন মানুষের কাছ থেকে 10,000-12,000 করে টাকা 3-4 জন মিলে সে যেখানে আছে সেইভাবে সে চলছে। তার সব কিছু ফ্রিজ করা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সব কিছু ফ্রিজ করা, এবং সে মুভমেন্ট করতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না। এই যে আওয়ামী লীগের যে বাস্তব দুর্ভোগ এবং দুর্দশা, সেই দুর্ভোগ এবং দুর্দশা এভাবে ডেডলাইন দিয়ে, ডিসেম্বরের ডেডলাইন দিয়ে, এটা যদি সফল হয় সেটা এক ধরনের ফলাফল হবে। যদি সফল না হয়, আওয়ামী লীগের যতটুকু শক্তিমত্তা রয়েছে, যতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, আওয়ামী লীগ সম্পর্কে যত ভয় রয়েছে, সেই ভয়টা 2027 সনে জিরো হয়ে যাবে। জাস্ট জিরো। কথা বলার মানে মানুষ এটা নিয়ে কোনো বিশ্বাসই করবে না। মিডিয়াগুলো এগুলো নিয়ে মাতামাতি করবে না, সামাজিক মাধ্যমে মাতামাতি করবে না, যদি ডিসেম্বরে কোনো একটা ঘটনা না ঘটে। আবার অন্যদিকে ডিসেম্বরে কিভাবে এই ঘটনাগুলো ঘটবে সেটাও কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা কোনো অবস্থাতেই মিলাতে পারছে না, যে ঠিক একটা বোগাসবো হবে নাকি আসলে কিছু একটা হবে। এনিওয়ে, যাই হোক, আমরা দেশের বাসিন্দা, আমরা চাই দেশ শান্তিতে থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, সব ভালো কর্মের ধারাবাহিকতা থাকুক এবং মন্দ কাজগুলো বন্ধ হয়ে যাক।